নতুন 56 ডিসি 49 জনই হচ্ছে আগের তালিকার নিয়মিত পদোন্নতি প্রাপ্ত কোটার সুবিধাভোগী তারা। তো তাহলে এই যে ডিসি সেট আপ করা হলো, 4 জন সচিব বসে তারা সিলেক্ট করলেন, কি করেছে? যদি আওয়ামী লীগ কি আবার পুনর্বাসন করেন, যারা এই ফাঁসিবাদের গোলামি করেছে, তাদের কি যদি আবার আপনারা ডিসিগিরি করতে দেন, এসপিগিরি করতে দেন, সরকার চালাইতে পারবেন? সচিবালয়ের আনসার কিন্তু ছাত্রদেরকে যে ঠেকান লাগে, সহজ কথা বলতে গেলে। আপনার প্রশাসন কিন্তু পারছে না, ফাংশন করতে পারছে না। আমরা সহযোগিতা করব। আপনারা যদি আবার এই ধরনের কাজ করে, আপনারা যাদেরকে অ্যাপয়েন্টেড করছেন, তাহলে কি হবে? ছাত্রদের পড়াশোনা আছে, যারা আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, আপনারা বড় ভাই, আমরা সবাই মিলে তাদেরকে সামনে রেখেছি, হিরো বানিয়েছি। এখন তারা তারা ব্যাক টু প্যাভিলিয়ন চলে গেছে, তারা এখন পড়াশোনামুখী হবে। এখন আপনাদেরকে বড় ভাইদেরকে দায়িত্ব নিতে হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য। রাজপথে যুব সংগঠনগুলোর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব তৈরি করে সমন্বিতভাবে কাজ করতে হবে। ম্যাচুরিটি, তাদের দূরদর্শিতা, তাদের প্রজ্ঞা, তাদের সৃজনশীলতা। আগামীর বাংলাদেশে তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে। সংসদে অন্তত আমি মনে করি 150 আসনে তরুণ এমপি হতে হবে যাদের বয়স থাকবে 40-এর নিচে। এখন আমাদের দল থেকে কয়জন হতে পারবে বা একজনও পারবে কিনা আমি জানি না, কিন্তু আমার চাওয়া সব দলের তরুণরা এগিয়ে আসবে। সব দলের তরুণরা তাদের দলের মধ্যে থেকেও এই আওয়াজ তুলবে। তরুণদেরকে নির্বাচনের ক্ষেত্রে সমস্ত জায়গায় নেতৃত্ব পর্যায়ে সিদ্ধান্ত মেকিং এ যুক্ত করতে হবে এবং আগামীর সংসদে যেন এই তরুণ নেতৃবৃন্দ যেন প্রতিনিধিত্ব করতে পারে। আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদ হটান, সব জায়গায় তরুণদের প্রয়োজন, তরুণদের শক্তি, তারুণ্যের প্রশংসা। তাহলে কেন পলিসি মেকিং এ, রাজনীতিতে, নীতি নির্ধারণের পর্যায়ে তরুণরা থাকতে পারবে না? সেটা এই সরকার আপনাদেরকে কিন্তু একটা উপকার করেছে। 2 জন অন্তর্বর্তীকালীন সরকারে নিয়ে আপনাদের সম্ভাবনাটাকে আরো তুলে ধরছে যে তারা আপনাদের অনেকের বয়সের অর্ধেক, কিন্তু তাহলে তারা যদি মিনিস্ট্রি সামলাতে পারে, নিশ্চয়ই আপনারা আগামীতেও সামলাতে পারবেন। সুতরাং আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আমি মনে করি যে ভাবতে হবে। দ্বিতীয়ত, আজকের যেই ইস্যুতে এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে যুব অধিকার পরিষদের 7 দফা, সেটার সাথে আমি এই 7 দফার তো আমরা আলোচনা করেছি, আরো একটা বিষয় আমি অ্যাড করব। সেটা হচ্ছে যে আমাদের দেশের এই যে তরুণ জনগোষ্ঠীর, এটা ঠিক শিক্ষিত জনগোষ্ঠীর, বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া তরুণদের প্রত্যাশা থাকে একটা বিসিএস। সত্যিকার অর্থে আমারও আগ্রহ ছিল বিসিএস, এবং আমার ধারণা এখানে আমাদের যারা এই 2018 সালে ফাহিম দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, আবু হানিফ ভাই কবি নজরুল কলেজের সমন্বয়ক ছিলেন, এরকম যারাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের সমন্বয়ক ছিল, প্রত্যেকের কিন্তু টার্গেট ছিল বিসিএস। কেন? সবাই বলবে আমি পুলিশ হয়ে জনগণের সেবা করতে চাই, ডিসি হয়ে আমি সেবা করতে চাই, ডাক্তার হয়ে সেবা করতে চাই। কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে সবাই কিন্তু অর্থ উপার্জনের দিকে মনোনিবেশ করে। ডিসি হয়ে সে কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করে পয়সা পাতি কামানো যাবে, এসপি হয়ে কিভাবে পয়সা পাতি কামানো যাবে, সত্যিকার অর্থে এই ধান্দাই কিন্তু বেশিরভাগ ছাত্ররা বিসিএস এর দিকে ঝোঁকে। এবং এটা বললে নিজের প্রতি অন্যায় হবে না, আমাদেরও লক্ষ্য ছিল বিসিএস এর দিকে যাওয়া। এই আজকে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, ইতিহাস লেখা হচ্ছে, অনেক রেটরিক বলা হচ্ছে, অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে না, বিশ্লেষণ হচ্ছে না। কিন্তু আপনারা, আমরা সবাই আন্দোলনে ছিলাম, আপনারাও ছিলেন, উইথ ডিউ রেসপেক্ট সবার প্রতি। আমরা কি গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের অধিকারের জন্য কি শুরুর দিকে আন্দোলনে নামছিলাম? আমরা কিন্তু একটা ছোট পোর্শন সমাজের বিদ্যমান অনেকগুলো অসঙ্গতি রয়েছে। এই দেশের মানুষ, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ গত 15 বছর ধরে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, লিখতে পারে নাই, বলতে পারে নাই, ভোট দিতে পারে নাই, গণতান্ত্রিক রাষ্ট্র ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। সেই অধিকার নিয়ে কিন্তু আমাদের এই তরুণরা আমরা কিন্তু নামি নেই। যদি আমরা 18 সালে আন্দোলনের পরে আমরা যারা কুসংস্কার আন্দোলন করেছিলাম, তারা কিন্তু সেই বোধের জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ গঠন করে কিন্তু ধারাবাহিক কার্যক্রমের মধ্যে দিয়ে চালিয়েছি। কিন্তু আমাদের লেটেস্ট তরুণ ভাই বোনেরা কিন্তু শুরুর দিকে রাষ্ট্র কিংবা সমাজের এই বিষয় নিয়ে নামে নাই। শুরুতে তাদের কোটা, এটা তাদের স্পেসিফিক ইন্টারেস্টের জায়গাটা, সরকারি চাকরিতে সবাই বিসিএস দিয়ে আমরা হব, পাওয়ার ভোগ করব এবং একটা শেষ বয়সে সচিব হয়ে রিটায়ার করব, 2-4 কোটি টাকা ওখান থেকে পাবো, এবং এর মধ্যে তো ধরেন সুযোগ সুবিধা, ক্ষমতা পেলে তো ফ্ল্যাট প্লট ভাগিয়ে নেব, পূর্বাচল
আপনার ঝিলমিল এই সমস্ত জায়গাতে আছি, প্লট প্লট নিয়ে শান্তিতে আমি থাকবো। এই জন্যই কিন্তু আমরা হওয়ার অন্যতম লক্ষ্য, এটা ওপেন সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের মঞ্জুর ইসলাম স্যার কথা সাহিত্যিক, তিনি বলছিলেন সব ছেলেমেলে আমলা হতে চায়। কাউকে আমি দেখি না গবেষক হওয়ার আগ্রহ আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আগ্রহ আছে। একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমার আসলে একটা মিটিং ছিল বিএসএমএম এর ভাইস চ্যান্সেলরের সাথে 1টা থেকে 2টা, অনেক যুব নেতৃবৃন্দকে পেয়েছি, এই কারণে একটু বলবো লেট হলেও। আমার একজন বড় ভাই বুয়েটের শিক্ষক, তো তিনি বলছেন ভাই আমি শিক্ষকতা ভালো লাগে না, এটা ছেড়ে দেবো। কি করেন ভাই, আপনি বুয়েটের শিক্ষক হয়েছেন, আপনি এটা ছেড়ে দেবেন? বলছে আমার বাড়ি কুষ্টিয়া অঞ্চলের দিকে, আমি ঈদের সময় বাড়ি যাবো, আমি ট্রেনের টিকিট পাই না। আমার টিকিট নিতে হয় আমার ছোট ভাই, ও এসি লাইন, ওকে ফোন করে, কারণ সে রেজিস্ট্রেড, তার একটা পাওয়ার আছে। বুয়েটের শিক্ষক সিনিয়র, তার পাওয়ার নাই। বাংলাদেশের টপ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে বুয়েট। বুয়েটের শিক্ষকের পাওয়ার নাই, পাওয়ার আছে এসি ল্যান্ডের রেজিস্ট্রেডের। এই যে ক্ষমতার অপব্যবহার, এই কারণেই কিন্তু বিসিএস এর প্রতি মোহ তৈরি হয়। যেই ছাত্র ঢাকা মেডিকেলের দেশের সবচেয়ে ভালো মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হলো, সে কেন বিসিএস যে পররাষ্ট্র ক্যাডারে যাবে? তাহলে তুমি আগে থেকে এই সাবজেক্টের মধ্যে যেটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার কেন ম্যাজিস্ট্রেট হওয়া লাগবে? সাবজেক্ট পরে মানুষ তার আগ্রহের জায়গা থেকে ভবিষ্যৎ কর্মক্ষেত্র চিন্তা করে, কারণ বিসিএস মোয়া আছে, ক্ষমতা আছে, টাকা আছে, মানুষ দাম দেয়। কাজে এই সিস্টেমকে যদি আমরা চেঞ্জ করতে না পারি, ডক্টর ইউনূস কিচ্ছু করতে পারবে না। এই সরকার 5 বছর থেকেও কিচ্ছু করতে পারবে না যদি আমাদের মেন্টালিটিটা চেঞ্জ না হয়। কাজে আমাদের এই মানসিকতার পরিবর্তন দরকার। সরকারি অফিস আদালত, কোন অফিস আদালতকে ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব কাউকে স্যার বলা যাবে না। তারা আপনার শিক্ষক, তারা আপনাকে পড়াইছে, আপনি কেন তাদেরকে স্যার বলবেন? ভাই বলবেন, সম্মান সূচক অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ, একজন সম্মানিত মানুষকে ডিসি সাহেব, এসপি সাহেব বলতে পারেন, এইটুকু পর্যন্ত। এবং অবশ্যই ডিসি কিংবা এসপি, ওসি কিংবা ইউনো, তাদেরকে এটা মাথায় রাখতে হবে। আমার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা আমার বেতন হয়। একজন রিক্সাওয়ালা, একজন কৃষক, শ্রমিক, মুচি, তার পয়সায় তার বেতন হয়। সুতরাং তার প্রতি তার সেই সম্মান বোধটা থাকতে হবে। এটার জন্য যুব সংগঠনগুলোকে লড়াই করতে হবে, এটার জন্য যুব সংগঠনগুলোকে আন্দোলন করতে হবে। আজকে এই যে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে, আপনারা জানেন, সবাই গ্রামে বাস করেন, ঢাকায় থাকলেও গ্রামের সাথে সংশ্লিষ্টতা আছে। কোন ইউনিয়নে, কোন উপজেলায়, কোন জেলায় কারা কোন জায়গায় চাঁদাবাজি করছে, দখলদারি করছে, আওয়ামী লীগের ফেলে যাওয়া সম্পত্তি, ইন্ডাস্ট্রি দখল করছে, কোন জায়গায় আপনার ব্যবসা বাণিজ্যের হাট বাজার নিয়ন্ত্রণ করছে, এইগুলো আপনারা জানেন। তাহলে আওয়ামী লীগ যাওয়ার পরে যদি আরেকটা আবার দখলদার যদি বসে যায়, তারা যদি টেক ওভার করে, তাহলে আওয়ামী লীগ গিয়ে লাভটা কি হবে? একই তো কথা। কাজেই সেই ক্ষেত্রে আমি কিন্তু বলছি না কারা করছে, কে করছে, আমি বলছি এটা হচ্ছে। পত্র পত্রিকা, টেলিভিশন আসছে। আল্লাহর রাস্তায় আপনারা যুব সংগঠন, এখন ছাত্রদের পড়াশোনা আছে, যারা আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, আপনারা বড় ভাই, আমরা সবাই মিলে তাদেরকে সামনে রেখেছি, হিরো বানিয়েছি। এখন তারা তারা ব্যাক টু প্যাভিলিয়ন চলে গেছে, তারা এখন পড়াশোনামুখী হবে। এখন আপনাদেরকে, বড় ভাইদেরকে দায়িত্ব নিতে হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য। রাজপথে যুব সংগঠনগুলোর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব তৈরি করে সমন্বিতভাবে কাজ করতে হবে। এককভাবে ভাইরাল হওয়ার ধান্দা, হাইলাইটস হওয়ার চিন্তা করবেন না, সব যুব সংগঠন মিলে কাজ করবেন। আমি মঞ্জু ভাইকে বলছিলাম যে রাষ্ট্র সংস্কারে তারুণ্যের ভাবনা, যুব সমাজের ভাবনা শীর্ষক বিভাগীয় প্রোগ্রাম করেন, সমস্ত যুব সংগঠনকে দাওয়াত দেবেন। আয়োজক যে থাকুক সমস্যা নেই, সবার অংশগ্রহণ, প্রতিনিধিত্ব থাকলে হলো। সুতরাং এইভাবে আপনাদের, যেহেতু যুব অধিকারের প্রোগ্রামে আপনাদের সাথে আগেও দেখা হয়েছিল, আরো প্রোগ্রামে আশা করি দেখা হবে, আপনাদেরকে আমি এই বিষয়টা আমি একটু শেয়ার করলাম। আজকের সরকারের একটা চলমান ইস্যুতে তো দুটো কথা বলাই লাগবে, আমাদের কাছ থেকে মানুষ শুনতে চায়, জানতে চায়। আজকে সমকালে একটা রিপোর্ট হয়েছে, নতুন 56 ডিসির 59 জনই হচ্ছে আপনার, এই 49 জনই হচ্ছে আগের তালিকার নিয়মিত পদোন্নতি প্রাপ্ত কোটার সুবিধাভোগী তারা। তো তাহলে এই যে ডিসি সেট আপ করা হলো, 4 জন সচিব বসে তারা সিলেক্ট করলেন, কি করেছে? যদি আওয়ামী লীগ কি আবার পুনর্বাসন করেন, যারা এই ফ্যাসিবাদের গোলামি করেছে, তাদের কি যদি আবার আপনার ডিসিগিরি করতে দেন, এসপিগিরি করতে দেন, সরকার চালাইতে পারবেন? সচিবালয়ের আনসার কিন্তু ছাত্রদেরকে যে ঠেকান লাগে, সহজ কথা বলতে গেলে। আপনার প্রশাসন কিন্তু পারছে না, ফাংশন করতে পারছে না। আমরা সহযোগিতা করব। আপনারা যদি আবার এই ধরনের কাজ করে, আপনারা যাদেরকে অ্যাপয়েন্টেড করছেন, তাহলে কি হবে?